আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 17 পৃষ্ঠার এই পাঠে শতরঞ্জির বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করব। নকশা বড় করা ও স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে জানবো। এই যে টপিকটি দেওয়া আছে, এই টপিকটির আগের অংশটুকু আমরা আলোচনা করেছিলাম। আগের অংশ ছিল যেমন পিটলুম তাঁত, শতরঞ্জি মোটিভ সম্পর্কে বিভিন্ন বিষয় বর্ণনা করা ছিল, আমরা সেই বিষয়গুলো জেনেছি। আজকে আমরা আলোচনা করব শতরঞ্জির বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করা এবং নকশা বড় করা ও স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে। যাই হোক, আমি এখানে শুরুতেই কিছু লেখা দেখতে পাচ্ছি। উপরের ছবিতে দেওয়া শতরঞ্জির মোটিভগুলো উপরে 1 সেন্টিমিটার করে ছক এঁকে নেব। সে মাপ অনুযায়ী সাদা কাগজে ছক এঁকে তাতে মোটিভটি হুবহু আকারে চেষ্টা করব। এরপর মোটিভটি কাগজের ডান পাশে উল্টোভাবে এঁকে খুব সহজে নতুন নকশা তৈরি করা যাবে। মোটিভগুলোতে বিপরীতভাবে রঙের ব্যবহার করে একটা খসড়া নকশা তৈরি করব। এই অনুশীলনের জন্য আমরা রং পেন্সিল, বিভিন্ন রঙের কলম সহ সহজলভ্য যে কোনো রকমের রং ব্যবহার করতে পারি। কাজটি বোঝার জন্য আমরা নিচের দেওয়া ছবিগুলো দেখতে পারি। অর্থাৎ নিচে এই যে দুটি ছবি দেওয়া আছে, তোমরা এই ছবিগুলো দেখে নিজেরা অনুশীলন করবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অতি সহজেই তোমরা আঁকতে পারবে। গ্রাফ কাগজে শতরঞ্জির মোটিভ অনুশীলন। মামা বললেন, এবার তোমাদের জানাবো খসড়া নকশাটি কীভাবে প্রয়োজন মতো আনুপাতিক হারে বড় করা যায় এবং তা কাগজ থেকে কাপড় সহ প্রয়োজনীয় উপকরণের উপর স্থানান্তর করা যায়। ছোট মোটিভ বা নকশা বড় করে আঁকার পদ্ধতি। খসড়া নকশাটির উপর 1 সেন্টিমিটার করে ছক এঁকে নিতে হবে। কতটুকু করে ছক আঁকতে হবে? 1 সেন্টিমিটার করে। তোমরা প্রয়োজন অনুযায়ী তোমাদের বড় করেও নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। যে অনুপাতে খসড়া নকশাটি বড় করা প্রয়োজন সে অনুপাতে কাগজ অথবা যে উপকরণের উপর বড় করে আঁকতে হবে তাতে ছক এঁকে নিব। যেমন নকশার উপরে আঁকা 1 সেন্টিমিটারের ছকটিকে প্রয়োজন মতো উপকরণের উপর 1 ইঞ্চি থেকে 1 ফুটের ছক এঁকে তাতে নকশাটা বড় করে আঁকতে হবে। এভাবে তোমরা যে কোনো নকশাকে যতটুকু ইচ্ছা বড় করতে পারবো। অর্থাৎ এই রুলসটি ফলো করলে তোমরা নকশাটুকু যতটুকু ইচ্ছে তোমরা বড় করে নিতে পারবে। এরপরে যে টপিকটি রয়েছে, কাগজে আঁকা নকশা কীভাবে কাপড় সহ অন্যান্য উপকরণে স্থানান্তর করা যায়, অর্থাৎ নকশাগুলো কীভাবে অন্যান্য উপকরণে স্থানান্তর করা যায়, এখানে সেই বিষয়ে কিছু বিবরণ দেওয়া আছে। যেমন খসড়া নকশাটির উপর ট্রেসিং পেপার বসিয়ে তাতে নকশাটি এঁকে নেব। আমরা কি জানি ট্রেসিং পেপার কি? ট্রেসিং পেপার হলো এক ধরনের স্বচ্ছ কাগজ যা কোনো ছবিকে ছাপ দিয়ে আঁকার জন্য ব্যবহৃত হয়। ট্রেসিং পেপার পাওয়া না গেলে সাদা কাগজে হালকা নারিকেল তেল ঘষে নিজেদের মতো করে ট্রেসিং পেপার বানিয়ে নিতে পারি। ট্রেসিং পেপারে আঁকা রেখা ধরে কিছুটা পরপর সুচ দিয়ে ছিদ্র করে নেব। এবার নির্দিষ্ট কাপড় অথবা যে উপকরণের উপর আমরা খসড়া নকশাটি স্থানান্তর করতে চাই তার সঠিক স্থানে ট্রেসিং পেপারটি আটকে তার ছিদ্রগুলোর উপর কাপড়ে ব্যবহার করা গুঁড়া নীল দিয়ে হালকাভাবে ঘষতে হবে। এভাবে ঘষার ফলে দেখা যাবে ছিদ্রগুলো দিয়ে নীলের গুঁড়াগুলো কাপড়ে গিয়ে লাগছে এবং ট্রেসিং পেপারে আঁকা নকশাটি বিন্দু বিন্দু নীল রঙে কাপড় বা প্রয়োজনীয় উপকরণের ফুটে উঠেছে। এভাবে কাপড় সহ যে কোনো উপকরণের উপর নকশা স্থানান্তর করা নিজেদের ইচ্ছামতো নতুন পণ্য তৈরি করা যায়। অর্থাৎ উপরের রুলসটি ফলো করে কাপড় সহ যে কোনো উপকরণের উপরে নকশা স্থানান্তর করে অতি সহজেই বিভিন্ন নতুন পণ্য তৈরি করা যায়। এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কাগজে কীভাবে নকশা স্থানান্তর করতে হয় তোমরা বিষয়টি যদি তোমরা নিজেরা একটু ভালো করে পড়ে দেখো তাহলে তোমরা আরও অতি সহজেই বুঝতে পারবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি নকশা দেখানো আছে। এই যে কীভাবে আমরা উপরে যে বিস্তারিত বিবরণটি পড়লাম সেই অনুযায়ী এখানে ছিদ্র ছিদ্র করে নীল ব্যবহৃত করা হচ্ছে। এপাশে একটি ছবি, এপাশে একটি ছবি, দুটি ছবি দেওয়া আছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি টি শার্টের উপরে নকশা তৈরি করা হয়েছে এবং একটি ব্যাগের মধ্যে নকশা তৈরি করা হয়েছে। তোমরা চাইলে নিজেরাও একটি নতুন করে পোশাকের মধ্যে
এই নকশাগুলো করতে পারো। এখানে দেওয়া হয়েছে শতরঞ্জের মোটিফে নতুন পণ্যের নকশা। শতরঞ্জির বুনন নকশা তৈরি নিয়ে আলোচনার এক পর্যায়ে শামস মামা বললেন, শোনো, তোমাদেরকে আজ এমন একজন শিল্পীর কথা বলবো যিনি তাপিশ্রী নামক বুনন শিল্পকে এক অনন্য শিল্প মাধ্যমে হিসাবে আমাদের দেশে প্রতিষ্ঠা করেছেন। তিনি হলেন শিল্পী রশিদ চৌধুরী। তিনি কে? শিল্পী রশিদ চৌধুরী। কি শিল্প মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করেছেন? তাপিশ্রী। এখন আমাদের শুরুতেই জানতে হবে তাপিশ্রী জিনিসটা কি। আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো তাপিশ্রী আসলে জিনিসটি কি। তাপিশ্রী হলো মূলত বস্ত্রশিল্পের একটি রূপ। ঐতিহ্যগতভাবে উলম্ব তাঁতে বোনা হয়, তবে এটি সমতল তাঁতেও বোনা যেতে পারে। এটি বিজড়িত সুতার দুইটি সেটের সমন্বয়ে গঠিত হয়। কিসের মাধ্যমে? বিজড়িত দুটি সেটের সমন্বিত হয়ে বিজড়িত দুইটি সুতার সেটের সমন্বয়ে গঠিত হয়, যার দৈর্ঘ্য সমান্তরালভাবে চলমান এবং প্রস্থ সমান্তরাল থাকে। অর্থাৎ কি? তাপিশ্রী হলো একটি বস্ত্রশিল্পের একটি রূপ। এটি ঐতিহ্যভাবে উলম্বভাবে বোনা হয়, তবে এটি সমতল তাতেও বোনা যেতে পারে। তুমি যদি চাও তাহলে সমতল তাতেও বানাতে পারবে। এটা বিজড়িত সুতার দুইটি সেট সমন্বয়ে গঠিত হয়, যার দৈর্ঘ্য সমান্তরালভাবে চলমান থাকে এবং প্রস্থ সমান্তরাল থাকে। এই ছিল তাপিশ্রীর বিষয়টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন নকশার ছবি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে শিল্পী রশিদ চৌধুরী। এখানে তার বিষয়ে কিছু বিবরণ দেওয়া হয়েছে। আমরা একটু লেখাগুলো পড়ে দেখে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি শিল্পী রশিদ চৌধুরী আসলে কী করেছেন। বাংলাদেশের আধুনিক শিল্পী আন্দোলনের অন্যতম প্রতীকিত শিল্পী রশিদ চৌধুরী 1932 খ্রিস্টাব্দের 1 এপ্রিল ফরিদপুর জেলার ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চিত্রশিল্পী, লেখক, ভাস্কর, শিক্ষক ও সংগঠক। তিনি 1949 সালে ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়ে 1954 সালে শিক্ষা সম্পন্ন করেন। কত সালে শিক্ষা সম্পন্ন করেন? 1954 সালে। এরপর 1956 সালে 1 বছরের বৃত্তি লাভ করে স্পেনের মাদ্রিদে শিক্ষা গ্রহণ করেন। 1960 সালে তিনি 4 বছরের বৃত্তি লাভ করে ফ্রান্সের প্যারিসে ফ্রেস্কো, ভাস্কর্য ও তাপিশ্রী বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি এই সময়ে বিখ্যাত শিল্পী জ ওজাম এর অধীনে শিক্ষা গ্রহণ করেন। কার অধীনে? জ ওজাম। মার্কিন সরকার কর্তৃক প্রদত্ত লিডারশিপ গ্র্যান্ড পুরস্কারে ভূষিত হয়ে 1975 সালে শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে যান। কি পুরস্কারে ভূষিত হন? লিডারশিপ গ্র্যান্ড। 1969 সালে শিল্পী রশিদ চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা কার্যক্রম শুরু হয়। এছাড়া 1973 সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রবর্তিত পথ ধরে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে শিল্পী রশিদ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের লোক সংস্কৃতির বিষয়সমূহ তার শিল্পকর্মে ফুটে উঠেছে উজ্জ্বল রঙে। ইসলামিক ক্যালিগ্রাফির নান্দনিক প্রভাবও তার শিল্পকর্মে দেখা যায়। তিনি চিত্র রচনা করেছেন তেল রঙে, টেম্পোরা, গোয়াশা এবং জল রঙে। এছাড়া পোড়ামাটিতে ভাস্কর্য, ফ্রেস্কো ও বিভিন্ন মাধ্যমে ছাপাই চিত্র করেছেন। তিনি পাট রেশমের সমাহারে তাপিশ্রী বুনন শিল্পের মাধ্যমে নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্ম শিল্পের এই মাধ্যমে তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত। কিসের মাধ্যমে? তাপিশ্রী শিল্পের মাধ্যমে। দেশ বিদেশের সরকারি ভবন ও দপ্তরে, বেসরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পী রশিদ চৌধুরীর তাপিশ্রী বুনন শিল্প সংগ্রহে আছে। তাপিশ্রী শিল্পে বিশেষ অবদানের জন্য 1977 সালে তিনি 21 পদক এবং 1980 সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1986 সালের 12 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল রশিদ চৌধুরীর জীবন সম্পর্কে কিছু বিবরণ। এরপরে দেওয়া আছে শিল্পী রশিদ চৌধুরীর কিছু শিল্পকর্ম, অর্থাৎ
শিল্পী রশিদ চৌধুরীর কিছু শিল্পকর্ম এখানে ছবি দেওয়া আছে। কম্পোজিশন 11, মাধ্যম তাপস্ত্রী 1980, এটা একটি তাপস্ত্রী শিল্পের একটি উদাহরণ। এরপরে দেওয়া আছে কম্পোজিশন 1, মাধ্যম তাপস্ত্রী, এগুলো তাপস্ত্রী শিল্পের একটি উদাহরণ। শিরোনামহীন মাধ্যম, শিরোনামহীন মাধ্যম 1979, 1984, 1985, 75, এগুলি 3টি সালে তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আলোচনা শেষে রাতের খাবারের পরে বসল প্রসিদ্ধ ভাওয়াইয়া শিল্পী রাইসুল মামার গানের আসর। কি প্রসিদ্ধ ভাওয়াইয়া শিল্পী রাইসুল মামার গানের আসর? প্রথমে তিনি ভাওয়াইয়া গান সম্পর্কে জানালেন। হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের, কোথাকার? হিমালয়ের পাদদেশের উত্তরবঙ্গের মায়াবী জনপদের গান হলো ভাওয়াইয়া। তিস্তা, ধরলা, তোরসা, মনসা নদী বিধৌত অঞ্চলে এ গানের সবচেয়ে বেশি চর্চা হতো। বাংলাদেশের উত্তরাংশের জেলা রংপুর ও দিনাজপুর জুড়েই ভাওয়াইয়া গানের উর্বর ভূমি। মূলত ভাও অর্থাৎ ভাব এবং সংস্কৃত শব্দ আও আই অর্থ জনরব শব্দ দুটি থেকেই ভাওয়াইয়া গানের নামকরণ করা হয়েছে। এ অঞ্চলের রাজবংশী নৃগোষ্ঠীর মধ্যেও ভাও শব্দের প্রচলন রয়েছে। ভাওয়াইয়া এছাড়াও এ অঞ্চলে মেয়েলি গীত, যোগীর গান, পালা বা কাহিনী গান, জারি গান, গোয়ালির গান বেশ জনপ্রিয়। তরাই অঞ্চলে প্রচুর মহিষের বাথান দেখা যায়। তরাই হলো 2 পাহাড়ের মাঝখানে অবস্থিত সমতল ভূমি, আর মহিষের বাথান হলো মহিষের চারণভূমি, যেখানে মহিষের পাল নিয়ে পালকেরা তৃণভূমিতে চড়িয়ে বেড়ায়। এ সময় রাখালের কাজ থাকতো খুবই কম। অলস মুহূর্ত কাটানোর জন্য তারা মহিষের পিঠে চড়ে গান বাজত, সেগুলোতে সুর দিয়ে আপন মনে গেয়ে উঠত। পাহাড়ের পাদদেশীয় উপত্যকা বা তরাই অঞ্চল থেকে মহিষ পালকের কণ্ঠের সে সকল গান বা ধ্বনি পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হতো বলেই ভাওয়াইয়া গানের সুরে বিশেষ ভাঁজ লক্ষ্য করা যায়। দোতারা ভাওয়াইয়া গানের অন্যতম সহযোগী যন্ত্র। গরু কিংবা মহিষের গাড়িতে চলার সময় যে দোলা অনুভূত হয়, ভাওয়াইয়া গানেও ঠিক সে দোলাতেই দোতারা বাজানো হয়। শিল্পীরা নিজ হাতে স্থানীয় উপকরণের গড়ে নেয় এ সকল দোতারা বাদ্যযন্ত্রকে উদ্দেশ্য করেও অসংখ্য ভাওয়াইয়া গান রচিত হয়েছে। ভাওয়াইয়া গানের বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল গাড়িয়াল বন্ধুর গান। গরুর রাখাল কিংবা গরুর গাড়ির চালক নিজে এই গান করেন। কখনো কখনো গাড়িয়ালকে উদ্দেশ্য করেও এই গান করা হয়। ভাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা, পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়িয়াল মুই চলঙ্গ রাজপন্থে, বিহানে উঠিয়া গরু গাড়িতে দিয়া জুড়ি, ওরে সোনামালার সোনার বাদে চাঁদের দেশে ঘুরিয়া। গাড়ির চাকা ঘোরে আরো মধ্যে করে রাও, ওরে ওই মতো কান দিয়া ওঠে আমার সর্বগাও রে। এই ছিল একটি গান, গাড়িয়ালের গান। এরপরে রয়েছে মহিষাল বন্ধুর গান। মহিষের বাথানের রাখাল কিংবা মহিষের গাড়ির চালক এই গান করেন। কখনো কখনো মহিষের গাড়ির চালককে উদ্দেশ্য করেও এই গীত হয়। ও কি মহিষাল রে ঘাটের উপর দিয়া বাদাম, মহিষালি গানে দোতারা বাজান, প্রাণ কান্দে মোর তোর ভাওয়াইয়া গানে রে। এরপরে রয়েছে মাহুত বন্ধুর গান। হাতির চালক বা মাহুত এই গান নিজে করে থাকেন। অপেক্ষাকৃত উঁচু ভূমিতে যেখানে হাতির চলাচল সেখানে বেশি শুনতে পাওয়া যায়। আবার কখনো মাহুত বন্ধুকে উদ্দেশ্য করেই এই সুর গাওয়া হয়। নিচের গানটি দ্বৈত কণ্ঠে গাওয়া হয়ে থাকে। মেয়ে কণ্ঠে। তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, হস্তির নরান হস্তির চরান, হস্তির পায়ে বেরি। অর্থাৎ এটি মেয়ের কণ্ঠে গাইতে হবে। ওরে সত্যি করিয়া কোন রে মাহুত কোন বা দেশে বাড়ি রে, ছেলে কণ্ঠ, অর্থাৎ এটি ছেলে এই অংশটুকু গাইবে। হস্তির নরান হস্তির চরান, হস্তির গলায় দড়ি, ওরে সত্য করিয়া কংরে কন্যা গৌরীপুরে বাড়ি রে। এরপর দেখছি সমীর ভাওয়াইয়া গানের এরকম প্রকারভেদ বেশ মনোযোগের সাথেই খেয়াল করছিল। সে রাইসুল মামাকে
জিজ্ঞাসা করলো ভাওয়াইয়া গানের সুর খুবই দীর্ঘ এবং টানা, এভাবে টানা সুরের গান গাওয়া কিভাবে সম্ভব? উত্তরে রাইসুল মামা বললেন, এটা হলো চর্চার বিষয়। তুমি যত বেশি স্বরগাম বা স্বর চর্চা করবে তত বেশি দম ও সুরের বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। এ কথা শুনেই ইরা বলল, চলো তাহলে আমরা লম্বা সুরে স্বরচর্চা করি। আমরা আগেই যে কাহারবা তাল শিখেছি, কাহারবার ধীর লয় বা গতিতে চলে এমন স্বরগাম চর্চা করতে চাই। রাইসুল মামা তাদের অনুশীলনের জন্য নিচের স্বরগামটি শিখিয়ে দিলেন। এই পাঠে আমরা কাহারবা ধীর লয় বা গতিতে চলে এমন স্বরগাম চর্চা করব। এখানে আরোহণের চর্চার বিষয়টি দেওয়া আছে, এটা তোমরা চর্চা করতে পারো যারা এই সব গানে একটু অভিজ্ঞ তাদের কাছে। এরপরে রয়েছে অবরোহণ, অবরোহণের চর্চা সারেগামা পা। এখানে এইসব বিষয়ে যারা এইসব বিষয়ে একটু ঘাটাঘাটি করছে তারাই ভালো বলতে পারবে। আমরা আসলে শিল্পী না, আমাদের কণ্ঠস্বর ভালো না, সেজন্য আমি এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে সুন্দরভাবে একটি ধারণা দিতে পারলাম না। এরপর রয়েছে অনুশীলনের পর রাইসুল মামা বললেন, এই উত্তরের জনপদে ভাওয়াইয়া গানের মতো জনপ্রিয় একটি নাচ হলো সাঁওতাল নাচ। এখানে সাঁওতাল নাচের একটি ছবি দেওয়া আছে। যাই হোক, আজকে আমরা আর আলোচনা করব না, আমরা 26 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে আজকে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে 27 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।